আসসালামু আলাইকুম, ইডু পার্কে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের কিছু ক খ এবং গ ঘ সম্পর্কে জানবো, যা মূলত আমাদের অধ্যায় 3-এর প্রথম প্রশ্নটি যেটি রয়েছে তা হচ্ছে পরমাণু কাকে বলে। তো এক্ষেত্রে আমাদের উত্তরটা হবে হচ্ছে পরমাণু কাকে বলে। পরমাণু পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম একক, অর্থাৎ পদার্থের ক্ষুদ্রতম এককে আমরা বলবো হচ্ছে পরমাণু। তবে এটা অবশ্যই মৌলিক পদার্থের ক্ষেত্রে হতে হবে। যদি যৌগিক পদার্থ হয় তাহলে সেক্ষেত্রে ক্ষুদ্রতম একক হবে হচ্ছে অণু। অর্থাৎ যৌগের বা মৌলের যে কোনো একটা ক্ষুদ্র এককে আমরা নেব, নিয়ে ভাঙতে 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 পদার্থের কোনো বৈশিষ্ট্যই পাওয়া যাবে না যার ভেতরে, তাই সেটাকে আমরা বলবো হচ্ছে পরমাণু। মানে যেটাকে ভাঙলে আর কোনোভাবে কোনো বৈশিষ্ট্য পাওয়া যাবে না। অর্থাৎ সহজ কথা যদি বলি, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম এককে পরমাণু বলে, যাকে আর সহজে ভাঙা যায় না, ভাঙলেও পদার্থের বৈশিষ্ট্য পাওয়া যায় না। এরপরে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে ভর সংখ্যা কাকে বলে। ভর সংখ্যা কাকে বলে যদি আমরা এইটার ক্ষেত্রে আসি, তাহলে ভর সংখ্যা বলতে মূলত একটা পরমাণু কি পরিমাণ ভারী তাকে বোঝায়। তো ভর সংখ্যাকে যদি আমরা প্রকাশ করি সমীকরণ আকারে, তাহলে আমরা পাবো হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। অর্থাৎ একটা পরমাণুর প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যার আরেকটি নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। ঠিক আছে, এটা তোমরা মনে রাখতে পারো যে ভর সংখ্যাকে আমরা প্রোটন এবং নিউট্রন সংখ্যা দ্বারা প্রকাশ করি, এবং এটা আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। তবে ভর সংখ্যার আরেকটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে একটা পরমাণু 1 AMU বা অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে, অ্যাটমিক মাস ইউনিটের তুলনায় কি পরিমাণ ভারী তাও মূলত বোঝা যায় ভর সংখ্যা দিয়ে। তবে সহজভাবে যদি বলি, আমরা ভর সংখ্যার সংজ্ঞা হচ্ছে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল। এরপরে যে প্রশ্নটি রয়েছে তা হলো প্রোটন বা নিউট্রনের আপেক্ষিক ভর কত। আমরা যদি কণাগুলোর ক্ষেত্রে ভরগুলো চিন্তা করি, তাহলে আমরা পাবো হচ্ছে একটা পাবো প্রকৃত ভর এবং আরেকটা পাবো হচ্ছে আপেক্ষিক ভর। প্রকৃত ভর যেটি রয়েছে, প্রকৃত ভরের ক্ষেত্রে প্রকৃত ভর প্রোটনের ক্ষেত্রে হবে হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম, এবং নিউটনের ক্ষেত্রে আসবে হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তো সেদিক থেকে দেখা যাচ্ছে আমাদের এই ভর দুইটাকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে 3 এবং 5 বাদে সেরকম কিন্তু কোনো পার্থক্য নাই। তাহলে আমরা প্রায় একই বা সেম ধরতে পারি। তাহলে আমরা আপেক্ষিক ভরের ক্ষেত্রে যদি বলি, প্রোটন এবং নিউট্রনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর আপেক্ষিক ভরও 1 ধরতে পারি এবং নিউট্রনেরও আপেক্ষিক ভর ধরতে পারি 1। এখন আপেক্ষিক ভর এবং প্রকৃত ভর চিনব কিভাবে? প্রকৃত ভরে দেখো যে গ্রাম এককে দেওয়া আছে, অর্থাৎ কোন একটা একক দেওয়া থাকবে, কিন্তু আপেক্ষিক ভরে কোনো একক দেওয়া থাকবে না। এরপরে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে অরবিট বা শক্তি স্তর কি। বোর পরমাণু মডেল অনুযায়ী প্রত্যেকটা পরমাণুতে অনেকগুলা করে শক্তি স্তর আছে। ঠিক আছে, যেগুলাতে ইলেকট্রন অবস্থান করে। তো মাঝখানে থাকবে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনের অবস্থানের জন্য যে বৃত্তাকার বা উপবৃত্তাকার পথগুলো রয়েছে তাদেরকে অরবিট বা শক্তি স্তর বলা হয়। এর পরের যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে। আপেক্ষিক পারমাণবিক ভর যদি আমরা বলি, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর বলতে মূলত বোঝায় একটি পরমাণু 1.66 ইন্টু 10⁻⁻24, অর্থাৎ এই ভরটার তুলনায় কত গুণ ভারী। যেহেতু প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে তার ভরটাকে এই ভরের সাথে তুলনা করা হয়, তাই এটাকে বলা হয় 1 AMU অ্যাটমিক মাস ইউনিট। তাহলে সেক্ষেত্রে 1 AMU এর ভর হইতেছে 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। এখন এই আপেক্ষিক পারমাণবিক ভরের ক্ষেত্রে যা রয়েছে তা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর এইটার তুলনায় একটা পরমাণু কি পরিমাণ ভারী তা বোঝায়। অর্থাৎ একটা ক্লোরিনের ক্ষেত্রে আমরা যদি আসি, ক্লোরিনের ক্ষেত্রে এর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.5, অর্থাৎ একটা ক্লোরিন পরমাণু এই ভরের তুলনায় 35.5 গুণ ভারী। আবার আমরা যদি ক্যালসিয়ামের ক্ষেত্রে আসি, তাহলে দেখবো ক্যালসিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 40, অর্থাৎ
এই 1 AMU বা এই ভরের তুলনায় একটা ক্যালসিয়ামের পরমাণু 40 গুণ ভারী। ঠিক আছে, তো এই ভরটাকে আমাদের বইয়ে দেওয়া আছে কার্বন 12 আইসোটোপ এর ভরের 1/12 অংশ। অর্থাৎ কার্বন আইসোটোপের যে ভর রয়েছে তার 12 ভাগের 1 ভাগের সমতুল্য ভর হচ্ছে এটা, এবং 1 AMU এইটার তুলনায় কত গুণ ভারী তা বোঝানো হয় হচ্ছে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর দ্বারা। একটা প্রশ্ন মিস হয়ে গেছে, সেটা হচ্ছে অরবিটাল কি। তো সেই প্রশ্ন উত্তরটা একটু দিয়ে দেই, সেটা হচ্ছে অরবিটাল কি। এটা ক্ষেত্রে যদি বলি, একটু আগে আমরা জানলাম যে অরবিট সম্পর্কে জানলাম, তো এই অরবিটের অন্তর্ভুক্ত কিছু উপশক্তি স্তর থাকে যাদেরকে অরবিটাল বলা হচ্ছে। অর্থাৎ যদি আমরা বলি ইলেকট্রন যেখানে থাকার সম্ভাবনা খুব বেশি তাদেরকে বলা হচ্ছে অরবিটাল। অরবিটাল 4 ধরনের হয়, S P D F। ঠিক আছে, তাহলে আমরা সংজ্ঞায় কি লিখবো? সংজ্ঞায় লিখবো হচ্ছে শক্তি স্তরের অন্তর্গত ইলেকট্রন থাকার সম্ভাবনা বেশি এইরকম জায়গাগুলোকে আমরা বলবো হচ্ছে অরবিটাল। অরবিটাল 4 ধরনের হতে পারে, S অরবিটাল, P অরবিটাল, D অরবিটাল, F অরবিটাল। এরপরে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে আইসোটোপ কাকে বলে। আইসোটোপ কাকে বলে যদি আমরা আইসোটোপ এটার বিশ্লেষণটা দেখি। আইসোটোপ, ঠিক আছে, আইসো শব্দের অর্থ হচ্ছে একই। অর্থাৎ এটা বোঝায় যে একই নিউক্লিয়াস বিশিষ্ট। একই নিউক্লিয়াস বিশিষ্ট বলতে কি বোঝাচ্ছে? একই নিউক্লিয়াস বিশিষ্ট বলতে বোঝাচ্ছে একই পরমাণু। অর্থাৎ এখানে বলা হচ্ছে, যেমন আমরা একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো, কার্বন 12, কার্বন 13, কার্বন 14, টোটাল 3টা আইসোটোপ রয়েছে কার্বনের। একটা জিনিস সতর্ক করে দেই, কার্বনের আইসোটোপ এবং কার্বনের রূপভেদ সম্পূর্ণ আলাদা। কার্বনের রূপভেদ 2টা, একটা হচ্ছে হীরা আর একটা হচ্ছে গ্রাফাইট। এটা হচ্ছে কার্বনের রূপভেদ, কিন্তু আইসোটোপ না, এটার সাথে গুলানো যাবে না। তো আইসোটোপে ফেরত আসি। আইসোটোপ হচ্ছে মূলত কার্বন 12, কার্বন 13, কার্বন 14, কার্বনের 3টা আইসোটোপ। এদের ক্ষেত্রে আমরা যদি প্রোটন দেখি তাহলে প্রোটন আমরা পাবো 6টা, এটার ক্ষেত্রে প্রোটন পাবো 6টা, এবং এটার ক্ষেত্রেও প্রোটন পাবো 6টা। যদি ইলেকট্রনের ক্ষেত্রে আসি, ইলেকট্রনের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 6টা, ইলেকট্রনের ক্ষেত্রে 6টা, ইলেকট্রনের ক্ষেত্রে 6টা। নিউট্রন এখানে পাবো 6টা, এখানে নিউট্রন পাবো 7টা, এখানে নিউট্রন পাবো হচ্ছে 8টা। অর্থাৎ আইসোটোপের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আইসোটোপ কাকে বলে। আইসোটোপ কাকে বলে? আইসোটোপ কাকে বলে? যেখানে একাধিক পরমাণু, মানে একই মৌলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা। আমি আবারও বলতেছি, একই মৌলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা, তাদেরকে আমরা বলি হচ্ছে পরস্পরের আইসোটোপ। এখন একটা জিনিস লক্ষ্য করো ভাইয়া, আমরা দেখি যে ভর সংখ্যা যেটা আছে, ভর সংখ্যার ক্ষেত্রে নিউট্রন এবং প্রোটন সংখ্যার যোগফলটাকে আমরা দেখি, তাহলে আমরা এইভাবে বলতে পারি, নিউট্রন সংখ্যা আলাদা না বলে কিন্তু আমরা বলতে পারি যে একই মৌলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। এরপরে আমরা চলে যাব হচ্ছে খ নং প্রশ্নে, খ নং বা ব্যাখ্যামূলক প্রশ্নে। তো সেখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে একই মৌলের আইসোটোপের মধ্যে বৈশিষ্ট্যগত মিল পাওয়া যায় কেন, বা হচ্ছে একই ধরনের কিছুটা বৈশিষ্ট্য পাওয়া যায়, আবার কিছু অমিলও পাওয়া যায়। কেন একই ধরনের মিলগুলা পাওয়া যাচ্ছে বা একই ধরনের কিছু কমন বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে, এটা আমরা দেখি। দেখো ভাই, মূলত একটা পরমাণুর বৈশিষ্ট্য নির্ধারিত হয় তার নিউক্লিয়াসের উপর। তার নিউক্লিয়াসে দেখো প্রোটন সংখ্যা এখানে 6টা, এখানে 6টা, এখানেও 6টা। অর্থাৎ ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা একই থাকার ফলে কার্বনের যে 3টা আইসোটোপ রয়েছে বা যে কোনো মৌলের আইসোটোপ গুলোর মধ্যে কিছুটা মিল পাওয়া যাচ্ছে। যেহেতু কিছুটা মিল পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে মূল কারণ যে তাদের
আইসোটোপের সাথে অ্যাসিটোপগুলো একই মৌলের পরমাণু এবং তাদের ইলেকট্রন ও প্রোটন সংখ্যা একই থাকতেছে, যার ফলে তাদের ভেতরে একটা বৈশিষ্ট্যগত মিল পাওয়া যাচ্ছে। এরপরে যে প্রশ্নটি রয়েছে তা হলো আইসোটোপের পরস্পরের চেয়ে ভিন্ন কেন? পরস্পরের চেয়ে ভিন্নতা কারণ হচ্ছে তাদের ভর সংখ্যা। দেখো, আইসোটোপকে নামকরণ করা হয় হচ্ছে ভর সংখ্যা দ্বারা। তাহলে কার্বন 12 একটা আইসোটোপ, কার্বন 13 একটা আইসোটোপ, কার্বন 14 একটা আইসোটোপ। এক্ষেত্রে একটা জিনিস দেখো, নিউট্রন সংখ্যার কিন্তু পার্থক্য হয়ে গেছে, অর্থাৎ নিউট্রন সংখ্যার পার্থক্যের কারণেই কিন্তু ভর সংখ্যাটা পরিবর্তন হয়েছে। তাই বলা যায় একই মৌলের আইসোটোপ গুলোর মধ্যে অমিল বা ভিন্নতা পাওয়া যায় তাদের নিউট্রন সংখ্যা বা ভর সংখ্যার কারণে, এবং মিল পাওয়া যায় হচ্ছে তাদের প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যার কারণে। ঠিক আছে, এরপরে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে আইসোটোপ বলতে কি বুঝো? তোমরা অলরেডি বুঝে গেছো যে আইসোটোপ বলতে কি বুঝো, না হলে জাস্ট 1 থেকে 2 মিনিট বা 3 মিনিট পিছাই নিলে আইসোটোপের ধারণাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্রোমিয়াম বা কপারের ইলেকট্রন বিন্যাস ভিন্ন কেন? আচ্ছা, আমরা একটু ইলেকট্রন বিন্যাসগুলো লিখে নেই, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। ক্রোমিয়াম 24, এটার ইলেকট্রন বিন্যাস যদি আমরা আসি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4। এরপরে যেটি আসবে সেটা হচ্ছে কপার 29, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9। আচ্ছা, এখানে একটু আমরা জেনে নেই আগে। আমাদের যে উপশক্তি স্তরগুলো রয়েছে এস পি ডি এফ, এদের সর্বোচ্চ ধারণ ক্ষমতা এস এর ক্ষেত্রে 2, পি এর ক্ষেত্রে 6, ডি এর ক্ষেত্রে 10, এফ এর ক্ষেত্রে 14। যদি আমরা অর্ধেক করে আসি তাহলে 1 3 5 হচ্ছে 7। উপশক্তি স্তরগুলো পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় স্থিতিশীলতা অর্জন করতে পারে, অর্থাৎ তারা পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় স্থিতিশীলতা বজায় রাখতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এস এর ইলেকট্রন সংখ্যা, এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2। যদি 2টা অথবা 1টা থাকে তাহলে সে স্থিতিশীলতা অর্জন করতে পারবে। পি এর ক্ষেত্রে হচ্ছে 6টা অথবা 3টা, ডি এর ক্ষেত্রে 10টা অথবা 5টা, এফ এর ক্ষেত্রে 14টা অথবা 7টা। তাহলে আমরা এখন এই পরে ফেরত আসি। দেখো, তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা যেটা রয়েছে সেটা হচ্ছে 4s2 3d4। তাহলে এখানে একটা জিনিস চিন্তা করো তো ভাইয়া, সেটা হচ্ছে আমাদের 4s1 এবং 3d5 জড়িত হইতো ইলেকট্রন বিন্যাসটা। তাহলে এখন কথা হচ্ছে 4s2 এখানে s উপশক্তি স্তর পূর্ণ অবস্থায় আছে, কিন্তু ডি উপশক্তি স্তর কিন্তু পূর্ণ অবস্থাতেও নাই, অর্ধপূর্ণ অবস্থাতেও নাই। আমরা জানি যে পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় কি হয়, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসগুলো একটু সুস্থিত হয় যদি উপশক্তি স্তরগুলো পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় থাকে। তো দেখা যাচ্ছে এখানে আমাদের 4s2 এটা স্থিতিশীল, কিন্তু 3d4 এটা স্থিতিশীল না। তাই বলা যায় 4s1 এবং 3d5 যদি হয়, অর্থাৎ 4s2 থেকে একটা ইলেকট্রন 3d তে চলে গেল, যার ফলে দেখা যাচ্ছে এদের ইলেকট্রন বিন্যাসটা, অর্থাৎ এই ইলেকট্রন বিন্যাসের চেয়ে এই ইলেকট্রন বিন্যাসটা অধিকতর সুস্থিত। তাই বলা যায় যে সেজন্য ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম। ঠিক আমাদের কপারের ক্ষেত্রেও যদি 4s2 থেকে একটা ইলেকট্রন 3d তে চলে যায় তাহলে ডি এখানে পূর্ণ হবে, এটা অর্ধপূর্ণ হবে। ঠিক যেমন এখানে দুইটাই অর্ধপূর্ণ হয়ে যাচ্ছে বা স্থিতিশীলতা বাড়তেছে, এখানে হচ্ছে একটা অর্ধপূর্ণ হবে আর একটা পূর্ণ হবে। এরপরে যে প্রশ্নটি রয়েছে তা হলো 2n স্কয়ার বলতে কি বুঝো? আমরা যদি 2n স্কয়ারে ফেরত আসি, তোমরা একটু মনে করার চেষ্টা করো, আমি বোর্ডটা ক্লিয়ার করে নিই। 2n স্কয়ার, 2n স্কয়ার বলতে মূলত যে কোনো প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতাকে বোঝায়। তাহলে এখানে 2n স্কয়ার যদি প্রতিটা শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হয়, তাহলে n ইকুয়াল টু হবে হচ্ছে প্রধান শক্তি স্তর।
ঠিক আছে, তাহলে 2n স্কয়ার যদি থাকে তাহলে 2n স্কয়ারের ক্ষেত্রে n হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তর। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ যেমন যদি আমি বলি প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে প্রধান সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে হচ্ছে 2n স্কয়ার, n এর মান 1 বসাই দেই, 2 ইনটু 1 স্কয়ার, অর্থাৎ প্রথম প্রধান শক্তি স্তরে দুটি ইলেকট্রন ধারণ করতে পারবে। আবার যদি আসি আমি n ইকুয়াল টু 2 এর ক্ষেত্রে, তাহলে 2n স্কয়ার ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 2 ইনটু 2 স্কয়ার ইকুয়াল টু 4, 4 দুগুণে 8, 8টা ইলেকট্রন। n ইকুয়াল টু যদি 3 তে আসি তাহলে সেক্ষেত্রে আমাদের কত আসতেছে, 18টা ইলেকট্রন আসতেছে। এইভাবে প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা হয়। আমাদের এর পরে যে প্রশ্নটি রয়েছে তা হলো পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ যায় কেন? পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ যায় কেন? আমরা যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি তাহলে আমরা পাবো হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। এখানে আসলে এই ইলেকট্রন বিন্যাসটাকে যদি আমরা সঠিকভাবে লিখি তাহলে হবে হচ্ছে 3d0 4s1। দেখো এই পর্যন্ত 18টা ইলেকট্রন বিন্যাস শেষ, মানে এটা হইতেছে আর্গন ইলেকট্রন, আর্গনের পর্যন্ত ইলেকট্রন বিন্যাস। তারপরে আমাদের 19তম যে ইলেকট্রনটা আছে সেটা কিন্তু আসলে তৃতীয় শক্তি স্তর ভেদ করে, মানে মোট কথা 30তম শক্তি স্তর পূরণ করে তারপরে 4s যাওয়ার কথা ছিল, কিন্তু স্বাভাবিক নিয়মটা অনুসরণ না করে কেন 3d তে না গিয়ে 4s এ গেল, এটা যদি আমরা চিন্তা করি তাহলে এখন একটা জিনিস দেখো যে আমরা যদি এটার n প্লাস l এর মান দেখি, ভাই l এর মান কি, উপশক্তি স্তরগুলোর জন্য যদি আমরা l এর মান দেখি তাহলে s এর মান হবে হচ্ছে 0, p এর মান হবে হচ্ছে 1, d এর মান হবে হচ্ছে 2, f এর মান হবে হচ্ছে 3, এবং সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা এই দুটা গুলায় ফেলা যাবে না। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, 6, 10, 14। তাহলে আমরা l এর মানটাকে ব্যবহার করব। যদি আমরা 3d এর ক্ষেত্রে n প্লাস l এর মান নির্ণয় করতে চাই তাহলে এখানে n এর মান কি, প্রধান শক্তি স্তরের মান, তাহলে প্রধান শক্তি স্তরের মান হচ্ছে 3, আর d এর জন্য আমাদের উপশক্তি স্তরের মান কত, 2, তাহলে সেক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে এখানে 2 ইকুয়াল টু আসবে হচ্ছে 5। কিন্তু 4s এর ক্ষেত্রে যদি আসে তাহলে 4s এর ক্ষেত্রে আসবে হচ্ছে 4 এবং s এর ক্ষেত্রে আসবে হচ্ছে 0, ইকুয়াল আসবে হচ্ছে আমাদের 4। তাহলে এখন আমাদের আউফবাউ নীতি, আউফবাউ নীতি বলে একটা নীতি আছে, এই নীতিতে বলা হয়েছে যে যখন উপশক্তি স্তরগুলোতে ইলেকট্রন সাজানো হবে বা যখন ইলেকট্রন গুলো উপশক্তি স্তরগুলোতে প্রবেশ করবে, যে উপশক্তি স্তরের শক্তির মান কম সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যে উপশক্তি স্তরে ইলেকট্রন যে উপশক্তি স্তরে n প্লাস l এর মান বেশি সেটাতে ইলেকট্রন পরে প্রবেশ করবে। ঠিক আছে, অর্থাৎ সেই শক্তির কথা বলছে কম শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং বেশি শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে ইলেকট্রন পরে প্রবেশ করবে, এবং এই শক্তির মানটা n প্লাস l এর মানের উপরে নির্ভর করে। তাহলে আমরা যদি দেখি 3d এর ক্ষেত্রে এটা একটা উপশক্তি স্তর যার n প্লাস l এর মান হচ্ছে 5 এবং 4s একটা উপশক্তি স্তর যার n প্লাস l এর মান হচ্ছে 4। তাহলে আউটবাউন্ড নিয়ম অনুযায়ী অবশ্যই 3d তে প্রবেশ করবে পরে এবং 4s এ প্রবেশ করবে আগে। তাই বলা যায় যে এই যে 4s এ প্রবেশ করলো এটা মূলত আউটবাউন্ড নীতি অনুযায়ী বা n প্লাস l রুলস, তোমাদের বই আউটবাউ কথা লেখা নাই, তোমরা হচ্ছে n প্লাস l রুলসটা বলতে পারো। ঠিক আছে, এইভাবে মূলত দেখা যায় যে 19তম ইলেকট্রনটা, এই যে 18টা ইলেকট্রন হয়ে গেল, 19তম ইলেকট্রনটা 3d তে না গিয়ে 4s এ যাচ্ছে। এরপরে যে প্রশ্নটি রয়েছে যে আপেক্ষিক পারমাণবিক ভরের একক নেই কেন? আচ্ছা, আপেক্ষিক পারমাণবিক ভরের একক নেই কেন আমরা যদি এটা দেখি তাহলে আমাদের বইয়ে একটা সূত্র দেওয়া আছে আপেক্ষিক পারমাণবিক ভর বের করে কিভাবে, সেটা হচ্ছে পরমাণুর প্রকৃত ভর যেটা গ্রাম এককে আসবে এবং কার্বন 12 আইসোটোপের ভরের
1/12 অংশ, এটাও গ্রাম এককে আসবে। অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর দ্বারা কি বোঝাচ্ছে, এটার মান অবশ্য 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তো এটা জাস্ট লিখলাম। তাহলে এখানে যখন অনুপাতটা বের করা হচ্ছে, এটা কি গ্রাম গ্রাম একক কেটে যাচ্ছে, তাই বলা যায় যেহেতু গ্রাম গ্রামে কেটে যাচ্ছে, অর্থাৎ অনুপাত, আমরা জানি অনুপাতে কোনো একক থাকে না, তাই যেহেতু আপেক্ষিক পারমাণবিক ভর একটা অনুপাত, তাই এটাতে কোনো একক থাকে না। এরপরে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে পারমাণবিক বর্ণালী বলতে কি বুঝো। পারমাণবিক বর্ণালী বলতে কি বুঝো যদি আমরা এটাতে আসি, তাহলে আবার বোরের পরমাণু মডেলে ফেরত যেতে হবে। বোরের পরমাণু মডেলে বলা হয়েছে যে প্রতিটা প্রধান শক্তি স্তরে যখন ইলেকট্রন গুলো অবস্থান করবে, ইলেকট্রন গুলো না ইলেকট্রন, কারণ অবশ্যই বোর এবং রাদারফোর্ড সিঙ্গেল ইলেকট্রনের ক্ষেত্রে পরমাণু মডেল প্রকাশ করছে। তো ইলেকট্রন যখন পরমাণুতে প্রবেশ করবে বা যখন অবস্থান করবে, তখন সে প্রতিটা প্রধান শক্তি স্তরে অবস্থানের ক্ষেত্রে ওই প্রধান শক্তি স্তরে থাকার জন্য নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে থাকতে হবে। আমরা ধরে নিতে পারি যে ধরলাম এটাতে 10 একক শক্তি থাকে, এটাতে 12 একক, এটাতে 20 একক, এটাতে 30 একক ধরে নিলাম, জাস্ট উদাহরণ হিসেবে ধরে নিলাম। তাহলে একটা ইলেকট্রনের মোট শক্তির পরিমাণটা যদি হয় 12 একক, তাহলে সে অবস্থান করবে দ্বিতীয় প্রধান শক্তি স্তরে, ঠিক আছে। এবং তার শক্তির পরিমাণটা যদি হয় 20 একক, তাহলে সে 20তম প্রধান শক্তি তৃতীয় প্রধান শক্তি স্তরে অবস্থান করবে। তাহলে এখন প্রত্যেকটা প্রধান শক্তি স্তরে থাকার জন্য একদম নির্দিষ্ট পরিমাণ কিছু শক্তি অর্জন করে থাকতে হবে, বা একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি ধারণ করে ওই প্রধান শক্তি স্তরে অবস্থান করতে হবে। তাহলে ওই প্রধান শক্তি স্তরে অবস্থানের জন্য নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে থাকতে হবে। এখন ম্যাক্সওয়েল তত্ত্ব অনুযায়ী যে যখন আবর্তন করতে থাকবে, তখন ওই পরমাণুর ভেতরে যে ইলেকট্রন থাকবে, ওই ইলেকট্রনের শক্তির পরিমাণ কমে যাওয়াটা খুবই স্বাভাবিক। তো আমরা চিন্তা করলাম যে এখানে 20 একক শক্তির যে প্রধান শক্তি স্তর, বা আমাদের ধরে নেওয়া তৃতীয় প্রধান শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, তার যদি কখনো শক্তির পরিমাণ কমে আসে, সে তখন তৃতীয় প্রধান শক্তি স্তর থেকে দ্বিতীয় প্রধান শক্তি স্তরে চলে আসবে। এখন দেখো, তৃতীয় প্রধান শক্তি স্তরে থাকতে গেলে তার 20 একক শক্তি লাগতো, এখন দ্বিতীয় প্রধান শক্তি স্তরে থাকতে গেলে তার এক্সাক্ট 12 একক শক্তি লাগবে। তাহলে অতিরিক্ত যে 8 একক শক্তিটা আছে, সে কি করবে, সে ছেড়ে দেবে, যেটা বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে বের হয়ে আসবে। এটাকে আমরা বলতেছি পারমাণবিক বর্ণালী। এরপরে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে না কেন। একটা জিনিস দেখো ভাই, বোর রাদারফোর্ড পরমাণু মডেল কেন ব্যাখ্যা করতে পারে না, কারণ একটা নিউক্লিয়াস যদি থাকে, তাহলে রাদারফোর্ড বলছে যে একটা ইলেকট্রন যে কোনো অক্ষে ঘুরতে পারে, অর্থাৎ নির্দিষ্ট কোন শক্তি স্তরের কথা বলে না। কিন্তু যদি ব্যাখ্যা করতে চাইতো যে পারমাণবিক বর্ণালী, তাহলে কি করতে হতো, তাকে শক্তি স্তরের কথা বলতে হতো। বোর যেমনটা বলছে যে এখানে কিছুটা শক্তি ধারণ করে থাকবে নির্দিষ্ট পরিমাণ, এখানে ধারণ করে থাকবে নির্দিষ্ট পরিমাণ শক্তি। যখন সে উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসবে, তখন অতিরিক্ত শক্তিটা পারমাণবিক বর্ণালী আকারে ছেড়ে দেবে। কিন্তু রাদারফোর্ড তো কোনো শক্তি স্তরের কথাই বলে নাই, যেহেতু শক্তি স্তরের কথাই বলে নাই, তাই সে উচ্চ শক্তি স্তর বা নিম্ন শক্তি স্তর বা শক্তি বিকিরণ এটা সম্পর্কে সেইভাবে ভালো ব্যাখ্যা করতে পারে নাই। যেহেতু ব্যাখ্যা করতে পারে নাই, তাই রাদারফোর্ড পরমাণু মডেল পারমাণবিক বর্ণালীকে ব্যাখ্যা করতে পারে না। এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রোটন সংখ্যাকে একটা পরমাণুর নিজস্ব পরিচয় বা নিজস্ব সত্তা বলা হচ্ছে কেন। একটা পরমাণু ক্ষেত্রে যদি আমরা আসি, একটা পরমাণু ক্ষেত্রে তার প্রোটন সংখ্যা যেটা আছে, প্রোটন সংখ্যা, এই প্রোটন সংখ্যাটাকে বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যাটাকে বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা। একটা পরমাণুর কখনোই যে মৌলিক স্থায়ী পরমাণু আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের চেঞ্জ হইতে পারে। ইলেকট্রনের চেঞ্জ হলে সেটা চার্জ তৈরি করবে, ধনাত্মক বা ঋণাত্মক চার্জ তৈরি করবে। যদি ইলেকট্রনের পরিমাণ কমে যায় বা ইলেকট্রনকে ছেড়ে দেয়, তখন সেক্ষেত্রে ধনাত্মক চার্জ তৈরি করবে। যদি ইলেকট্রন গ্রহণ করে বা ইলেকট্রন ভেতরে সংখ্যা বাড়ে, তখন সেক্ষেত্রে ঋণাত্মক চার্জ তৈরি করবে বা অ্যানায়ন কার্ড তৈরি করবে। এটা নিউট্রন সংখ্যার পরিবর্তন হইলে আইসোটোপ তৈরি করবে। বাট প্রোটন সংখ্যার কখনো
পরিবর্তন, কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না। একটা পরমাণু ক্ষেত্রে তার প্রোটন সংখ্যা একদম ফিক্সড, সেজন্য যেটা চেঞ্জ করা যায় না সেটার পরিচয় হয়। দেখো আমাদের বাবা মায়ের ক্ষেত্রে আমাদের নাম পরিচয় যখন আমরা বলি তখন নিজের নামের সাথে বাবা মায়ের নাম বলি, কারণ এটা কোনো জীবনে চেঞ্জ করা সম্ভব না। ঠিক সেম ভাবে একটা পরমাণু ক্ষেত্রে প্রোটন সংখ্যা এরকম চেঞ্জ করা যাবে না, যেহেতু কখনোই চেঞ্জ করা সম্ভব না একটা পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা, তাই এটাই হচ্ছে ওই পরমাণুর পরিচয়। এরপরে যে প্রশ্নটা রয়েছে সেটাতে যদি আসি যে সোডিয়াম আয়নিত হলে ক্যাটায়ন সৃষ্টি করে কেন। আচ্ছা, আমরা যদি সোডিয়ামের ক্ষেত্রে আসি, সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এর যদি আমরা ক্রমটা দেখি তাহলে ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, চারটা মূল হলে হবে। সোডিয়ামের নিকটতম নিষ্ক্রিয় মৌল হচ্ছে নিয়ন। সে একটা ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় সোডিয়ামের থাকে ইলেকট্রন থাকে 11টা, প্রোটন থাকে 11টা। যখন সে এই ইলেকট্রনটা সে ত্যাগ করে দিল, অর্থাৎ সোডিয়াম কি করবে, একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে ইলেকট্রন বিন্যাস অর্জন করবে নিয়নের। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রন সংখ্যা 10 করে দেই, প্রোটন সংখ্যা যদি 11ই থাকবে, কারণ আমরা একটু আগে জানলাম যে প্রোটন সংখ্যা কখনোই চেঞ্জ হয় না। আচ্ছা, ইলেকট্রনের যদি আর প্রোটনের চার্জ যদি আমরা দেখি, ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.60 × 10⁻⁻19 কুলম্ব। প্রোটনের হচ্ছে +1.60 × 10⁻⁻19 কুলম্ব। অর্থাৎ একই পরিমাণ চার্জ ইলেকট্রনও ধারণ করে এবং প্রোটনও ধারণ করে, কিন্তু ইলেকট্রন ঋণাত্মক চার্জ ধারণ করে, প্রোটন ধনাত্মক চার্জ ধারণ করে। অর্থাৎ ইলেকট্রনের আপেক্ষিক চার্জকে আমরা -1 দ্বারা এবং প্রোটনের আপেক্ষিক চার্জকে আমরা +1 দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে -1 এবং প্রোটনের ক্ষেত্রে +1 যদি ধরি, তাহলে এখন দেখো যে ইলেকট্রনের ক্ষেত্রে 10টা ইলেকট্রন থাকবে, তৈরি করবে হচ্ছে -10, এবং প্রোটনের ক্ষেত্রে 11টা প্রোটন, প্রত্যেকটা প্রোটন যদি +1 করে রাখে তাহলে সেক্ষেত্রে কি হবে, আপেক্ষিকভাবে +11। একটা জিনিস চিন্তা করো, 10টা মাইনাস 10টা প্লাস কে বা 10টা ধনাত্মক প্রোটনের মানে প্রোটনের ধনাত্মক চার্জকে নিষ্ক্রিয় করতে পারতেছে, একটা প্রোটন কিন্তু ভাই এক্সট্রা থেকে যাচ্ছে। যে এক্সট্রা প্রোটনটা থেকে যাচ্ছে সোডিয়াম ওইটাকেই কি করতেছে, চার্জ হিসেবে শো করতেছে। ঠিক সমানভাবে আমরা বলতে পারি ফ্লোরিন আয়নিত হলে ঋণাত্মক চার্জ প্রদর্শন করে কেন। দেখো ভাই, ফ্লোরিনের যেটা আছে, ফ্লোরিনেরও কি নিকটতম নিষ্ক্রিয় মৌল হচ্ছে নিয়ন। তাহলে আমরা দেখি যে ফ্লোরিনের নিকটতম নিষ্ক্রিয় মৌল যদি নিয়ন হয় এবং নিয়নের এক ঘর আগে যদি ফ্লোরিন থাকে, তাহলে অবশ্যই একটা ইলেকট্রন কম আছে। তাহলে একটা ইলেকট্রন যদি কম থাকে তাহলে সেও চাবে একটা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ওই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করার। তাহলে ফ্লোরিনের স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে ইলেকট্রন থাকতেছে 9টা, প্রোটন থাকতেছে 9টা। 9টা প্রোটন 9টা ইলেকট্রন পরস্পরের চার্জকে পরস্পর কি করে দিল, নিষ্ক্রিয় করে দিল। আচ্ছা, এখন আমরা যদি আসি, ফ্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করে নিয়নের মতো 10টা ইলেকট্রন বানায় ফেলবে, তখন প্রোটন দেখা যাবে 9টাই আছে। তার মানে কি 9টা প্রোটন 9টা ইলেকট্রনকে নিউট্রাল করে দিয়েছে, বাট একটা এক্সট্রা একটা ইলেকট্রন থেকে যাচ্ছে। এক্সট্রা যে ইলেকট্রনটা থেকে যাচ্ছে ওই ইলেকট্রনটাকে যে চার্জটা আছে, ওই ইলেকট্রনের চার্জটা ফ্লোরিন মাথার উপরে শো করতেছে। অর্থাৎ ঠিক সোডিয়াম এবং ফ্লোরিনের ক্ষেত্রে দুটো ভিন্ন প্রেক্ষাপট বা বেসিক একই। নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে 10টা ইলেকট্রন বানায় দেয়, প্রোটন 11টাই থাকে। 10টা ইলেকট্রন 10টা প্রোটনের চার্জকে নিষ্ক্রিয় করে দিচ্ছে, বাট একটা এক্সট্রা প্রোটন থেকে যাচ্ছে। যে এক্সট্রা প্রোটনটা থাকতেছে সেটা সোডিয়াম মাথার উপরে শো করতেছে। আবার ফ্লোরিনের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 9টা ইলেকট্রন 9টা প্রোটন থাকতেছে। যদি একটা ইলেকট্রন সে গ্রহণ করে তাহলে ইলেকট্রন সংখ্যা হবে 10 এবং প্রোটন সংখ্যা হবে 9। 9টা প্রোটন 9টা ইলেকট্রনকে নিউট্রাল করে দিচ্ছে বা একদম নিষ্ক্রিয় করে দিচ্ছে, মানে চার্জটাকে, এবং এক্সট্রা যে প্রোটন ইলেকট্রনটা থাকতেছে ওই ইলেকট্রনের চার্জটাকে মাথার উপরে ফ্লোরিন শো করতেছে। আশা করি বুঝতে পারছো। এরপরে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে পটাশিয়াম 2n² নিয়ম অনুসরণ করে না কেন। এটা হচ্ছে গ নম্বরের প্রথম প্রশ্ন, গ বা ঘ নম্বরের। আচ্ছা, আমরা যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি তাহলে এটা একটু ধৈর্য সহকারে শুনতে হবে, আশা করি মনোযোগ দিয়ে শুনবা। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6
4s1। এটাকে যদি আরো ভালোভাবে লিখতে চাই তাহলে সেক্ষেত্রে 3d0 4s1 হিসেবে লিখতে পারি। কারণ ইলেকট্রন বিন্যাস লেখার সময় একই প্রধান শক্তি স্তরের অন্তর্গত উপশক্তি স্তরগুলোকে একসাথে লিখতে হয়। যেমন 1 এর ক্ষেত্রে লিখছি, 2 এর ক্ষেত্রে লিখছি, 3 এর ক্ষেত্রে লিখছি, 4 এর ক্ষেত্রে লিখতে হয়। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়ম। এখন আমরা একটা জিনিস দেখি যে n ইকুয়াল টু যদি 1 হয়, l এর মান কি হবে? l এর মান হবে হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। ঠিক আছে, এটা বইয়ে দেওয়া আছে। এটা মূলত কোয়ান্টাম সংখ্যার অন্তর্গত। আমরা জাস্ট যেহেতু খুব র্যাপিডলি ক্লাসটা নিচ্ছি, আমরা খুব সংক্ষেপে ক্লাসটা শেষ করার চেষ্টা করছি, তাই আমরা একটু বুঝে নেব যে প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে যা হবে মান, যেটাই হোক 1 2 3 4 যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, এল এর মানটা হবে 0 থেকে n-1 পর্যন্ত। এস এর ক্ষেত্রে এল এর মান 0, পি এর ক্ষেত্রে 1, ডি এর ক্ষেত্রে 2 এবং এফ এর ক্ষেত্রে 3। একটু মাথা ঠান্ডা করে শুনো। তার মানে আমরা যদি দেখি যে n ইকুয়াল টু 1 অবস্থায় l এর মান কি হবে? l এর মান হবে হচ্ছে 0, কারণ এটা ছাড়া মান নাই, 0 থেকে 0 পর্যন্তই হচ্ছে, n 0 থেকে n-1 পর্যন্ত। আমরা যদি আসি যে n ইকুয়াল টু 2 অবস্থায়, তাহলে l ইকুয়াল টু পাবো 0 1। n ইকুয়াল টু 3 অবস্থায় l এর মান পাবো 0 1 2। এদের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2টা, এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 6টা, এর ধারণ ক্ষমতা হচ্ছে 10টা, এর ধারণ ক্ষমতা হচ্ছে 14টা। তাহলে এখন কথা হচ্ছে আমাদের 2 এর স্কয়ার রুটসটার ক্ষেত্রে কি হবে? যদি আমরা দেখি তাহলে 0 আছে, দ্যাট মিন্স যতগুলো জায়গায় 0 আছে, দেখো s এর ক্ষেত্রে মান কত? 0। s এর ক্ষেত্রে যেহেতু l এর মান 0, যত জায়গায় 0 থাকবে সব জায়গায় s সম্ভব। তাহলে n ইকুয়াল টু 1 অবস্থায় l এর মান আসতেছে 0, তার মানে 1s সম্ভব। ইলেকট্রন সংখ্যা পরের চিন্তা, এখানে 2 এর ক্ষেত্রে 0 আছে, তার মানে 2s সম্ভব। তারপরে আমাদের আসতে পারে 3s। ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে 3s এই পর্যন্ত ক্লিয়ার আছে। তাহলে এখন দেখো p এর মান কি? p এর মান হচ্ছে 1, তার মানে 1 যত জায়গায় থাকবে তত জায়গায় p পসিবল। n ইকুয়াল টু 1 অবস্থায় l এর মান কখনোই কি হবে না? 1 হবে না। এখান থেকে একটা প্রশ্ন উত্তর শিখে যেতে পারি, একটু পরে বলতেছি। তাহলে এখান থেকে আমরা পেলাম 2p, 1 আছে, তার মানে হলো হচ্ছে 3p। d এর মান হচ্ছে 2। তাহলে এখন কথা হচ্ছে d এর মান যদি 2 হয়, যত জায়গায় l এর মান 2 থাকবে তত জায়গায় d উপশক্তি স্তর পসিবল। তাহলে এখানে আমরা পাইলাম হচ্ছে 3d। তাহলে এখন দেখো আমাদের s এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2। তাহলে s এর ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। এই ক্ষেত্রে আসবে হচ্ছে s প্লাস p, অর্থাৎ s এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2, p এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6, তার মানে আসতেছে 8। এরপরে আসে হচ্ছে আমাদের s প্লাস p প্লাস d, অর্থাৎ s এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, p এর ক্ষেত্রে হচ্ছে 6টা এবং d এর ক্ষেত্রে হবে হচ্ছে 10টা। টোটাল আসবে হচ্ছে 18টা। অর্থাৎ এটা দ্বারা কি বুঝাচ্ছে? এটা দ্বারা ইলেকট্রন এর ক্যাপাসিটি বুঝাচ্ছে, প্রত্যেকটা প্রধান শক্তি স্তরে ইলেকট্রনের ক্যাপাসিটি বুঝাচ্ছে। এখন আমরা 2n স্কয়ার রুলসটা ফলো করব। 2n স্কয়ার, এই পাশে আমরা 2n স্কয়ারের মানগুলো বসাবো। n ইকুয়াল টু 1 হইলে 2n স্কয়ার সমান হবে হচ্ছে 2। n ইকুয়াল টু 2 হইলে 2n স্কয়ার সমান হবে হচ্ছে 8। n ইকুয়াল টু 3 হইলে 2n স্কয়ার সমান হবে হচ্ছে 18। এটা মিলে গেল, ঠিক আছে। অর্থাৎ এই পর্যন্ত 2n স্কয়ার রুলসটা ঠিক আছে। কিন্তু এখানে 2n স্কয়ার দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে প্রথম প্রধান শক্তি স্তরে 2টা ইলেকট্রন পূর্ণ হবে, তারপরে দ্বিতীয় প্রধান শক্তি স্তরে ইলেকট্রন যাবে। আচ্ছা, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে এসে 8টা ইলেকট্রন পূর্ণ হবে, তারপরে
তৃতীয় প্রধান শক্তি স্তরে 18টা ইলেকট্রন যাবে, তারপরে 18টা ইলেকট্রন পূরণ হওয়ার পরে চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন চলে যাবে। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে এখানে আমরা যদি দেখি যে এই প্রথম প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে কিন্তু 2টা ইলেকট্রন আছে, এই পর্যন্ত ঠিক আছে। দ্বিতীয় প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে 2 যোগ 6 টোটাল 8টা ইলেকট্রন, এখানেও ঠিক আছে। কিন্তু তৃতীয় প্রধান শক্তি স্তরে টোটাল থাকার কথা ছিল এখানে 2টা, এখানে 6টা, এখানে 10টা থাকার কথা ছিল। এখানে 3D কে মানে বাদ দিয়ে কেন 4s এ গেল? কারণ এখানে ওই যে একটু আগে শিখলাম আমরা আউফবাউ নীতি বা n+l এর যে রুলসটা থাকে, n+l এর যে রুলসটা সেটা। তাহলে n+l এর ক্ষেত্রে কি হবে? n+l এর ক্ষেত্রে দেখা যাবে যে 3D এর n+l এর মান হচ্ছে 5, 4s এর ক্ষেত্রে n+l এর মান হচ্ছে 4 + 0 = 4। তাহলে এখন একটা জিনিস চিন্তা করো যে 2n² রুলস অনুযায়ী তৃতীয় প্রধান শক্তি স্তরে 18টা ইলেকট্রন পূর্ণ হওয়ার পরে চতুর্থ প্রধান শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করার কথা ছিল, কিন্তু আউফবাউ নিয়ম বা n+l রুলসটার কারণে দেখা যাচ্ছে 4s এ ইলেকট্রনটা প্রবেশ করতেছে, কিন্তু 3D একদম খালি থাকতেছে। তার মানে কি, এই যে 2n² রুলস অনুযায়ী 18টা ইলেকট্রন যে তৃতীয় প্রধান শক্তি স্তরে থাকার কথা ছিল, 18টা ইলেকট্রন তৃতীয় প্রধান শক্তি স্তরে পূর্ণ হওয়ার আগেই 4s1 হয়ে গেছে। অর্থাৎ 18টা ইলেকট্রন এখানে পূর্ণ না হয়ে যেহেতু 4s এ ইলেকট্রন চলে গেছে n+l রুলস এর কারণে, তাই পটাশিয়াম বা 18 পারমাণবিক সংখ্যার পর থেকে কোনো মৌলই আসলে 2n² রুলসটা মানে না। অর্থাৎ 2n² রুলসটা প্রযোজ্য হবে 1 থেকে 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছো। এরপরে যে প্রশ্নটা রয়েছে তা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এই প্রশ্নটা শুরু করার আগে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিই, সেটা হচ্ছে 2D সম্ভব নয় কেন বা 3F সম্ভব নয় কেন? আচ্ছা, 2D কেন সম্ভব নয় এটা সবকিছু লেখাই আছে, জাস্ট বলে দেই। দেখো, S এর ক্ষেত্রে মান আসবে 0, P এর ক্ষেত্রে 1, D এর ক্ষেত্রে 2 এবং F এর ক্ষেত্রে 3। আমরা প্রধান সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতাগুলোকে বাদ দিই। দেখো, তাহলে এখন কথা হচ্ছে S এর ক্ষেত্রে মান থাকতেছে 0, P এর ক্ষেত্রে মান থাকতেছে 1, D এর ক্ষেত্রে 2 এবং F এর ক্ষেত্রে 3। তাহলে এখানে n = 1 অবস্থায় l = মান আসছে 0, তার মানে দেখা যাচ্ছে যে এখানে শুধুমাত্র 1s পসিবল। আমি যদি 1p পসিবল করতে চাইতাম তাহলে n = 1 অবস্থায় l এর মান কি আসতে হইতো? 1 আসতে হইতো। কিন্তু l এর মান কখনোই 1 আসবে না যতক্ষণ পর্যন্ত n এর মান 1 আছে, কারণ n এর মানে দেওয়া আছে n এর মান 1 2 3 4 যে কোনো কিছু হইতে পারে, বাট l এর মান সর্বদা 0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ l এর সর্বোচ্চ মান হবে n-1, মানে l এর যে মান আছে তার চেয়ে 1 কম, কিন্তু সর্বনিম্ন মান সবসময় 0 থাকবে। তাহলে যেহেতু এখানে n-1 যেটা থাকবে সর্বোচ্চ মান, তাহলে n = 1 অবস্থায় l = 0 হচ্ছে। কিন্তু আমরা সেজন্য 1s পসিবল, কিন্তু 1p পসিবল করতে হলে l এর যে 1 মানটা আছে সেটা n = 1 অবস্থায় আসতে হবে, যেটা কখনোই সম্ভব না। তাই বলা যায় যে এক্ষেত্রে 1p সম্ভব নয়। ঠিক সেম ভাবে আমাদের 2s 2p পসিবল, কিন্তু 2d কেন পসিবল না? দেখো, আমরা জানি l এর মান যদি 1 2 3 4 যে কোনো পূর্ণ সংখ্যা হয় তাহলে l এর মান হবে হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। 0 থেকে n-1 পর্যন্ত যদি হয় তাহলে l এর মান 2 অবস্থায় l এর মান হবে হচ্ছে 0 এবং 1, কারণ ওই যে লিমিট 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে 0 আছে সেজন্য 2s পসিবল, 1 আছে সেজন্য 2p পসিবল। যদি 2d সম্ভব হতে চাই তাহলে d এর মান কত? 2। তার মানে n = 2 অবস্থায় l = 2 হইতে হবে, যেটা টোটালি অসম্ভব, সেজন্য 2d সম্ভব না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে n = 3 অবস্থায় আমি যদি বলি 3f কেন সম্ভব নয়? কারণ এখানে n এর মানও 3, l এর মানও 3। দেখো, l এর মান এখানে 3 আসতেছে, f এর জন্য l এর মান 3, n এর মানও 3। মানে মোট কথা যদি n আর l এর মান সমান হয় ওটা সম্ভব না, কারণ l এর সর্বোচ্চ মান হবে n এর চেয়ে 1 কম। এটা একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল, এটা আসার সম্ভাবনা খুবই বেশি। এরপরে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। আচ্ছা, আমরা রাদারফোর্ডের সীমাবদ্ধতা ব্যাখ্যা করি। প্রশ্নটা হয়তো কোনোভাবে ছুটে গেছিল, যাই হোক। রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা।
রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতার ক্ষেত্রে রাদারফোর্ড যেটা বলছে যে ধরো এটা একটা নিউক্লিয়াস, এটা যদি একটা নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন ঘুরবে, নির্দিষ্ট কোনো শক্তি স্তর নাই, নির্দিষ্ট কোনো দূরত্ব নাই, কোনো বাধা ধরার নিয়ম নাই। অর্থাৎ একটা পরমাণুর ক্ষেত্রে যদি আমরা একটা গোলক যদি চিন্তা করি যে এটা নিউক্লিয়াস, এর চতুর্দিকে যদি একটা গোলক চিন্তা করি যে এটা পরমাণু, তাহলে এই পরমাণুটার যে কোনো অক্ষে, যে কোনো দিকে, যে কোনো দূরত্বে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে পারে। বাট এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে বোর এটাকে কাউন্টার দিছে। দেখো, বোর বলছে যে এই যে প্রধান মানে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা থেকে নির্দিষ্ট দূরত্বে কিছুটা হচ্ছে মানে এই বরাবর একটা শক্তি স্তর থাকবে, যেটাকে বলা হচ্ছে প্রধান শক্তি স্তর। তারপর কিছু দূরত্ব মানে কিছু দূর পরে আর একটা শক্তি স্তর থাকবে, যেটাকে বলা হচ্ছে দ্বিতীয় প্রধান শক্তি স্তর। তাহলে প্রথম প্রধান শক্তি স্তর, দ্বিতীয় প্রধান শক্তি স্তর, তৃতীয় প্রধান শক্তি স্তর, এটা বলছে বিজ্ঞানী বোর। বাট রাদারফোর্ড কি বলছে? রাদারফোর্ড বলছে যে কোনো অক্ষে, যে কোনো দূরত্বে ঘুরতে পারে। এক্ষেত্রে ঝামেলাটা কি কি? প্রথম ঝামেলা সেটা হইতেছে রাদারফোর্ড এই যে ইলেকট্রনটা ঘুরতেছে, ইলেকট্রনটা যদি চতুর্দিক দিয়ে ঘুরে, কিভাবে ঘুরতেছে বা কোন এটা শক্তির উৎস কি, এটা ব্যাখ্যা করতে পারে নাই। ঠিক আছে, এরপরে তিনি এটাকে সৌরজগতের সাথে তুলনা করছে, ঠিক যেভাবে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে, সূর্যকে কেন্দ্র করে যে পৃথিবী ঘুরতেছে এইটাকে ওইটার সাথে তুলনা করছে, অর্থাৎ পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করছে। কিন্তু একটা জিনিস চিন্তা করো, নিউক্লিয়াসে থাকবে প্রোটন, নিউট্রন তখন আবিষ্কার করা হয় নাই। প্রোটন এবং ইলেকট্রন নিয়ে মূলত রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলটা থাকতেছে, কারণ কোথাও দেখবা যে নিউট্রনের কথা কিন্তু বলা নাই। এখন এই যে নিউক্লিয়াসটা থাকলো, নিউক্লিয়াসের চতুর্দিকে যখন ইলেকট্রনটা ঘুরবে, তখন ইলেকট্রন একটা চার্জ ধারণ করে রাখতেছে, প্রোটন একটা চার্জ ধারণ করে রাখতেছে। তাহলে এরা যে চার্জ ধারণ করে একজন আরেকজনকে প্রদক্ষিণ করতেছে, এখানে সৌরজগতের সাথে তুলনা করাটা ঠিক হয় না, কারণ পৃথিবী এবং সূর্য সেভাবে কোনো চার্জ প্রদর্শন করে না। যেহেতু চার্জ প্রদর্শন করে না, তাহলে এক্ষেত্রে ধারণাটা তার একটু ভুল ছিল। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রন ঘুরতে থাকবে, তখন তার শক্তির পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে। আস্তে আস্তে যদি শক্তির পরিমাণ কমে, তাহলে সেটা একসময় নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা ছিল, কিন্তু কখনোই তো সেটা হয় না, কারণ নিউক্লিয়াসে পতিত হলে এখানে ডার্ক ম্যাটার তৈরি হয়ে যাবে। ডার্ক ম্যাটার যদি তৈরি হয়ে যায়, তাহলে ওইটা পরমাণুটা গায়েব হয়ে যাবে। তাহলে এটা তো হচ্ছে না। তার মানে এখানে যে কি পরিমাণ শক্তি সর্বনিম্ন ইলেকট্রন ধারণ করে পরমাণুর ভেতরে অবস্থান করতে পারে, এই বিষয়ে কোনো স্বচ্ছ ধারণা দিতে পারে নাই। এরপরে এই যে যখন তুলনা করছে সৌরজগতের সাথে 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 এখান থেকে নিউক্লিয়াসটাকে নিউক্লিয়ার মডেল বলা হচ্ছে। তাহলে আমি পয়েন্ট ধরে ধরে বলি। প্রথমত, সে একাধিক ইলেকট্রন কিভাবে থাকবে সেটা বলতে পারে নাই। দ্বিতীয়ত, শক্তি স্তর উপশক্তি স্তর সম্পর্কে কোনো ধারণা দিতে পারে নাই রাদারফোর্ড। তারপর পারমাণবিক বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা করতে পারে নাই। চতুর্থ, এটা হচ্ছে সৌরজগতের সাথে তুলনা করছে, কিন্তু সৌরজগতে কোনো গ্রহ বা উপগ্রহ বা নক্ষত্র কোনো চার্জ প্রদর্শন করে না, কিন্তু ইলেকট্রন প্রোটন চার্জ প্রদর্শন করে। এই চারটা হচ্ছে প্রধান সীমাবদ্ধতা ছিল রাদারফোর্ডের। আমরা হচ্ছে এর পরবর্তী ক্লাসে দেখা যাবে যে আমরা হচ্ছে আরো ডিটেইলসে রাদারফোর্ডটা আলোচনা করব, বাট এটা ওয়ান শট ক্লাসের মধ্যে করা হচ্ছে জন্য আমরা সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। এরপরে যে প্রশ্নটা রয়েছে তা হচ্ছে বোর পরমাণু মডেলের সফলতা। রাদারফোর্ড যে ব্যর্থতাগুলো নিয়ে পরমাণু মডেলটা প্রকাশ করছে, প্রায় সেই প্রবলেমগুলোকে সলভ করতে হচ্ছে বিজ্ঞানী বোর। রাদারফোর্ড বলছে যে নির্দিষ্ট কোনো শক্তি স্তর নাই, কিন্তু বোর কি করছে, নির্দিষ্ট শক্তি স্তর সম্পর্কে বলতে পারছে, উপশক্তি স্তর সম্পর্কে বলতে পারছে, এবং পাশাপাশি পারমাণবিক বর্ণালী সম্পর্কে বলতে পারছে। কারণ বোর পরমাণু মডেলে শক্তি স্তর সম্পর্কে বলা আছে যে সে যত বড় শক্তি স্তরে অবস্থান করবে, তত বেশি পরিমাণে শক্তি নিয়ে অবস্থান করবে। অর্থাৎ এই শক্তি স্তরে থাকা অবস্থায় যদি নিম্ন শক্তি স্তরে যায়, তাহলে সে শক্তি বিকিরণ করবে, এবং যদি উচ্চ শক্তি স্তরে যায়, তাহলে শক্তি সে গ্রহণ করবে। অর্থাৎ এই যে ইলেকট্রনটা যখন নিম্ন শক্তি স্তরে যাওয়ার সময় শক্তিটাকে ছেড়ে দিচ্ছে, তাহলে এই শক্তি ছেড়ে দেওয়াটাই হচ্ছে পারমাণবিক বর্ণালী, যেটা বোর ব্যাখ্যা করতে পারছে। তাহলে বোর এটা ব্যাখ্যা করতে পারছে হচ্ছে
শক্তি স্তর ব্যাখ্যা করতে পারছে, উপশক্তি স্তর ব্যাখ্যা করতে পারছে, পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারছে, এবং তার পাশাপাশি এই যে ইলেকট্রনটা যখন কেন্দ্র করে ঘুরতেছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে, তখন এই প্রতি মুহূর্তে ইলেকট্রন একটা বল অনুভব করে ছিটকে যাওয়ার, যেটাকে বলা হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল বা কেন্দ্র বিমুখী বল। এই কেন্দ্র বিমুখী বলের কারণে ইলেকট্রন ছিটকে যাইতে চায়, এবং একটা বল তাকে আটকায় রাখছে, সেটার নাম হইতেছে কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলের উৎস হিসেবে রাদারফোর্ড বলছিল যে এখানে মহাকর্ষ শক্তি কাজ করতেছে, ঠিক আছে। মহাকর্ষ শক্তি কাজ করার কারণে এরা মানে ইলেকট্রনটা কক্ষপথে আটকে আছে, কিন্তু বোর বলছে যে না, যদি এখানে একটা চার্জ, অর্থাৎ ইলেকট্রন একটা চার্জ, প্রোটন একটা চার্জ, একটা চার্জকে কেন্দ্র করে যখন আরেকটা চার্জ প্রদক্ষিণ করবে, তখন সেখানে তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হবে। যে তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হবে, এই তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রটাই হচ্ছে মূলত এই পরমাণুর ইলেকট্রনকে কক্ষপথে ধরে রাখার শক্তির মূল উৎস। আশা করি বুঝতে পারছো। এরপরে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে আইসোটোপের 10টি ব্যবহার। আমাদের বইয়ে খুব ভালোভাবে আইসোটোপের ব্যবহার পয়েন্ট আকারে দেওয়া আছে, এটা এই মুহূর্তে আমার বলার সেইভাবে কোনো প্রয়োজন নেই। এরপরে যেটা রয়েছে সেটা হইতেছে পরমাণুর প্রকৃত ভর থেকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, এবং তার পাশাপাশি আইসোটোপের শতকরা পরিমাণ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। আইসোটোপের 10টি ব্যবহার বইয়ের ভেতরে দেওয়া আছে, তাই বইটা পড়লেই একবার পেয়ে যাবা, মানে 3 শেষের দিকে দেওয়া আছে, কারণ ক্লাসটা দীর্ঘায়িত করতে যাচ্ছিলাম না। দেখো, তাহলে আমরা যদি প্রকৃত ভর থেকে প্রথমে আসি, প্রকৃত ভর। প্রকৃত ভর বলতে কি বোঝায়? প্রকৃত ভর মানে একক থাকবে, ঠিক আছে, একক থাকবে। এখন মূল কনসেপ্টটা বুঝাই দেয়। মনে করো যে এই ডাস্টারটাকে যদি আমরা ওজন করতে চাই, ধরো এই ডাস্টারটাকে আমরা ওজন করব, কিন্তু এটাকে আমরা ওজন করতে পারতেছি না, তাহলে এটাকে কি করব? এটাকে বিভিন্ন খণ্ডে ভাগ করলাম। খণ্ডে ভাগ করে একটা, ওটা 3টা খণ্ড হইলো, একটা প্রথম খণ্ডের ভর নির্ণয় করলাম, দ্বিতীয় খণ্ডের ভর নির্ণয় করলাম, তৃতীয় খণ্ডের ভর নির্ণয় করলাম। করার পরে এই 3টার ভর যখন আমি যোগ করে দেব, তখনও কিন্তু আমি পুরো ডাস্টারটার ভর পেয়ে যাচ্ছি। তাহলে একটা পরমাণুতে স্থায়ী কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমরা ধরে নিলাম বইয়ে যে উদাহরণ দেওয়া আছে অ্যালুমিনিয়াম পরমাণু, এর 13টা ইলেকট্রন আছে, 13টা প্রোটন আছে, 14টা নিউট্রন আছে। তাহলে এই যে 13টা ইলেকট্রন, 13টা প্রোটন এবং 14টা নিউট্রন রয়েছে, তাহলে এইগুলার ভর প্রথমে নির্ণয় করতে হবে। প্রোটনে একটা ভর নির্ণয় করতে হবে, নিউটনে ভর নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করতে হবে? এখানে লিখতে হবে 13 গুণ ইলেকট্রনের ভর 9.11 ইনটু 10 টু দি পাওয়ার -28 গ্রাম। তারপর প্রোটনের 13 গুণ 1.673 ইনটু 10 টু দি পাওয়ার -28 গ্রাম। 14টা নিউটনের ভর হচ্ছে 14 গুণ 1.675 ইনটু 10 টু দি পাওয়ার -20, এখানে 28 না, এখানে 24 হবে, 24 গ্রাম। তাহলে আমরা এই যে ভরগুলা পাইলাম, এগুলোকে আমরা বাক্স কল্পনা করি। ধরো এটা এ মান পাইছি, এটা বি মান পাইছি, এটা সি মান পাইছি। তাহলে এই যে এ বি সি মান পাইলাম, তাহলে আমাদের প্রকৃত ভর কি হবে? প্রকৃত ভর আমরা পাইলাম হচ্ছে 13টা ইলেকট্রনের ভর প্লাস 13টা প্রোটনের ভর প্লাস 14টা নিউট্রনের ভর। তাহলে এইটাকে আমি যদি প্রকাশ করি বক্স দিয়ে, 3টা বাক্স পাইলাম, এটা হচ্ছে প্রকৃত ভর। আর যদি আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে চাই, তাহলে আমি কি পাইলাম? একটা পরমাণুর কি পাই, প্রকৃত ভর পেয়ে গেলাম। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে চাইলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে মোট যে ভরটা আছে আপেক্ষিক, এটাকে ভাগ দিতে হবে। পারমাণবিক ভর সমান 13টা ইলেকট্রন, 13টা প্রোটনের ভর, 14টা নিউট্রনের ভর পাইলাম। এটাকে ভাগ দিতে হবে 1.66। আচ্ছা, প্রশ্নের মতো করে লিখে দেই, কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। এটার মান কি আসবে? এটার মান আসবে হচ্ছে আমাদের এই যে 13টা ইলেকট্রন থাকলো, 13টা প্রোটন থাকলো,
14টা নিউটনের ভর, মানে 3টা যোগ করে দিলে যা আসবে আর কি। আর মান হবে হচ্ছে 1.66 ইনটু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। এই হচ্ছে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর বের হয়ে আসবে। আরেকটা আছে, সেটা হচ্ছে এই আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়েরই উপায়, সেটা হচ্ছে একটা পরমাণু বা একটা আইসোটপ, একটা পরমাণু কিন্তু তার প্রাপ্যতা বা তার আইসোটপের প্রাপ্যতার উপর নির্ভর করে আমরা তার কি করতে পারি, আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারি। যেমন বইয়ের যে উদাহরণটা দেওয়া আছে ক্লোরিন 35, অবশ্যই আইসোটপকে নামকরণ করা হয় তার ভর সংখ্যা দ্বারা, তাহলে এটা ভর সংখ্যা 35, এটা দেওয়া আছে 75%। ক্লোরিন 37, এটা দেওয়া আছে 25%। তাহলে এখানে মূল মেকানিজমটা কি, ভর সংখ্যা গুণ শতকরা পরিমাণ যোগ ভর সংখ্যা গুণ শতকরা পরিমাণ, যোগ চলতে থাকবে যতগুলো দেওয়া থাকে আর কি, কিন্তু টোটাল পার্সেন্টেজ হবে হচ্ছে 100%। তাহলে এখানে তো ভাগ দিয়ে দিতে হবে 100 দিয়ে, দিয়ে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর। এখন এইটার আরেকটা ভার্সন দেওয়া থাকে যে এখানে আমাদের রাশি কি কি আছে, দেখো এখানে আমাদের রাশি দেওয়া আছে, সেটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা বলতে কি, আইসোটোপ এর প্রাপ্যতার হার 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আইসোটোপের ভর, আরেকটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে এই যে এই জিনিসটা, এই তিনটা রাশির ভেতরে দেখো আমাদের এই ম্যাথটাতে এই যে আইসোটোপের ভর এটা দেওয়া আছে, আইসোটোপের প্রাপ্যতার হার, এই যে ভর দেওয়া আছে এবং প্রাপ্যতার হার দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। যদি এমনটা হয় যে আমাদেরকে বলে দিল যে এরকম কোনো কিছু দেওয়া থাকবে না, শুধুমাত্র এটা দেওয়া থাকবে যে ক্লোরিন 35 এটা এবং ক্লোরিন 37 এই দুটাই শুধুমাত্র অ্যাভেলেবল। এখন এক্ষেত্রে এর ভর হইতেছে 35.5। দেখো এক্ষেত্রে প্রাপ্যতার হারটাকে কিন্তু বাদ দিয়ে দিল, আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে দিল। তাহলে আমরা আইসোটোপের প্রাপ্যতার হার নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে কি করণীয়, ধরে নিলাম ক্লোরিন 35 যেটা, এটা যদি x থাকে তাহলে এটা কি হবে, দুইটা মিলে তো 100%, তাহলে এটা হবে হচ্ছে 100 - x। আমি আবারও বলতেছি, ক্লোরিন 35 যদি আমি x% ধরি, তাহলে দুইটা মিলে যদি 100% হয়, তাহলে ক্লোরিন 37টা হইতে পারে 100 - x%। তাহলে এখান থেকে আমাদের আসবে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে কি আসবে, এখানে x এর সাথে কি হবে, ভর সংখ্যা গুণ পার্সেন্টেজ, তাহলে 35x প্লাস 37 মাল্টিপ্লাই বাই 100 - x ভাগ হইতেছে 100। তাহলে এখান থেকে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভরের মানটা দেওয়া ছিল আগে 35.5, কারণ এখানে হচ্ছে ভর, এর আগে কি দেওয়া ছিল, শতকরা পরিমাণ দেওয়া ছিল, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হয়েছে, এবার আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, শতকরা পরিমাণটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিতে পারি 35.5। তাহলে এখান থেকে x এর মান যেটা বের হবে সেটা হবে হচ্ছে ক্লোরিনের পার্সেন্টেজ, এবং 100 - x করে যে পার্সেন্টেজটা বের হবে সেটা হবে ক্লোরিন 37 এর পার্সেন্টেজ। আজকে ছিল এই 3 অধ্যায়ের খুবই ছোট একটা ক্লাস, খুব সংক্ষিপ্ত, যেন তোমরা খুব সহজেই পরীক্ষার আগে রিভাইজ দিতে পারো। ইনশাআল্লাহ এই অধ্যায়ের উপরে খুবই ডিটেইলসে এবং খুবই এক্সপ্লেনেটরি ওয়েতে আমরা ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে তোমার সংগ্রহে রেখে দাও, এবং তার পাশাপাশি তোমার বন্ধুদেরকে, যারা তুমি যাদের শুভাকাঙ্ক্ষী তাদেরকে জানিয়ে দাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।